বন্ধুরা, কথা আছে গরিবের সুন্দরী বউ নাকি সবার ভাবি। আমাদের আজকের মুভিতে দেখানো হয়েছে সেই কাহিনী। একজন ৪৫ বছর বয়সী গরিব লোক বিয়ে করে ২৩ বছর বয়সী এক সুন্দরী নারীকে, যে বিয়ে মেনে নিতে পারে না গ্রামের মোড়ল মাতব্বররা। আর তাই তাদের সবার নজর গিয়ে পড়ে সেই মেয়ের উপর। আর তারপর একটা সময় সেই সতী সাবিত্রী মেয়েটিকে গ্রামের মোড়লরা ছাড়াও এক একে গ্রামের সকল পুরুষরাই মেয়েটির সাথে খারাপ কাজ করে। আর তারপর ঘটে এক আশ্চর্য ঘটনা। যেই পুরুষই মেয়েটির সাথে খারাপ কাজ করত, তারা প্রত্যেকেই কোনো এক অজানা কারণে মারা যেতে থাকে। আর তাদের লাশ পাওয়া যায় বিভিন্ন জায়গাতে। বন্ধুরা, কি ছিল সেই কারণ যে কারণে গ্রামের পুরুষরা মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করলেই মারা যেত? তা জানতে হলে দেখতে হবে আমাদের আজকের সিনেমার ঘটনা প্রবাহ। তো মুভির শুরুতে আমরা একদল পুলিশকে দেখতে পাই, যারা ভানু নামে একজন লোকের সাথে নিয়ে একটা গ্রামে আসছিল। ভানুকে দেখতে পেয়ে গ্রাম পঞ্চায়েতের মোড়লরা পুলিশের বড়বাবুর সাথে বেশ গলা উঁচু করে কথা বলতে থাকে এবং তারা বড়বাবুকে শাসিয়ে বলতে থাকে ভানুকে নিয়ে এক্ষুনি এই গ্রাম থেকে চলে যান, নইলে গ্রামের লোকজন ওকে এখনই মেরে ফেলবে। বড়বাবু তখন মোড়লদের বলে, কে মারবে ভানুকে? সাহস থাকে তো আমার সামনে মেরে দেখা। এই বলে সে ভানুকে নিয়ে যেতে থাকে। আর মোড়লরাও গ্রামবাসীদের সাথে নিয়ে পুলিশের পিছনে পেছনে যেতে থাকে। ভানুকে পুলিশের সাথে যেতে দেখে ভানুর স্ত্রী বৌরি খুব অস্থির হয়ে ওঠে, কারণ সে মনে করে ভানুকে ওরা মেরে ফেলবে। বৌরি তাই ভানুকে বাঁচাতে যেতে চাইলেও ভানুর কাকি তাকে যেতে দেয় না। তখনই হঠাৎ একটা গুলির আওয়াজ শোনা যায়, আর বৌরি বুঝতে পারে তার স্বামী ভানু আর নেই। এবং মুভি এখান থেকে চলে আসে ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা ভারতের উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রাম দেখতে পাই, যে গ্রামের মাটি অনুর্বর থাকায় এখানে কোনো ফসল হতো না। তাই গ্রামের অধিকাংশ পুরুষরা এখানে ইটের ভাটায় খুব সস্তায় শ্রম বিক্রি করত। এই ইট ভাটার মালিক ছিল সেই গ্রামেরই পঞ্চায়েত প্রধান, যার নাম হলো চৌধুরী। এই চৌধুরীর সাথে গ্রাম পঞ্চায়েতে তার সহকারী হিসেবে আরো ৪ জন আছে, যাদের একজন হলো ইট ভাটার ম্যানেজার, আরো আছে গ্রামের একমাত্র ডাক্তার, দোকানদার, আর আরেকজন হলো এই গ্রামেরই পণ্ডিত। এই গ্রামে বাস করত আমাদের আজকের সিনেমার মূল চরিত্র ভানুয়া। ভানুয়া একজন গরিব দিনমজুর। সেও ইটের ভাটায় কাজ করে নিজের পেট চালাতো। ৩ কুলে তার কেউ না থাকায় অনেকটা বয়স হয়ে যাবার পরও তার এতদিনে বিয়ে হয়নি। তবে আজ সে বিয়ে করে এনেছে বৌরি নামে ২৩ বছর বয়সী এক সুন্দরী মেয়েকে। ওদিকে ভানু এত সুন্দরী একজন মেয়েকে বিয়ে করেছে শুনে গ্রামের সেই ৫ মোড়ল মিলে বিয়ের মিষ্টি খেতে খেতে হিংসে করতে বসেছে। তখন সেখানে বাসন্তী নামে একজন পাগলি মেয়ে চলে আসে। আর সে একটা মিষ্টি খেতে চাইলে চৌধুরী তাকে লাঠির বাড়ি মেরে দূরে সরিয়ে দেয়। তখন সেখানে চৌধুরীর ছোট ২ ভাইও চলে আসে। আর তারা বলে, ভানুয়াকে তো ঠিকই এমন সুন্দরী একটা মেয়ের সাথে বিয়ে হতে দিলেন, কিন্তু আমাদের কথা তো আপনি একবারও চিন্তা করলেন না। এই বলে তারা রাগ করে চলে যায়। তখন চৌধুরী সেখানে চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে বৌরিকে কিভাবে ভানুয়ার কাছ থেকে আলাদা করা যায়, যাতে তারা সবাই মিলে বৌরিকে ব্যবহার করতে পারে। তখন সেখানে থাকা পণ্ডিত সবাইকে বলে, আরে চিন্তার কোনো দরকার নাই, কারণ বৌরি হলো অপয়া। তার এর আগেও ৩ বার বিয়ে হয়েছিল। একজন তো বিয়ের দিন মণ্ডপেই মারা যায়, দ্বিতীয়জন বাসরাত করেই মারা যায়, আর তৃতীয় জন ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসার সময় ঘোড়া থেকে পড়ে যায় এবং মারা যায়। তাই ওকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই। বিয়ে ওর যার সাথে হোক না কেন, বাসর তো প্রতি রাতে আমরাই করব। তো এরপর রাত হলে দেখা যায় ভানুয়া মন ভার করে বসে রয়েছে, কারণ গ্রামের মহিলারা নতুন বউয়ের মুখ দেখায় ব্যস্ত থাকায় সে গিয়ে বাসর করতে পারছে না। তখন ভানুয়ার এক বন্ধু তার কাছে এসে বলে, ভাই ৪৫ বছর ধরে অপেক্ষা করে আছো এই রাত পাবার জন্য, তাই রাগ না করে আর ২-৪ মিনিট অপেক্ষা করো, সবাই এক্ষুনি চলে যাবে। আর হ্যাঁ, ভাবি দেখতে যেই সুন্দরী, তাই যা কিছু করবা আস্তে ধীরে কইরো, খাট যেন না ভাঙ্গে। বন্ধুর কথা শুনে ভানুয়া খুব লজ্জা পায়। তো এরপর সবাই যে যার যার মতো নিজেদের বাড়িতে চলে যায়, আর ভানুয়াকে তার এক প্রতিবেশী বোন বাসর ঘরে ঢুকিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় সেই যে পাগলি মেয়েটা যে চৌধুরীর কাছে মিষ্টি খেতে চেয়েছিল, তাকে ২ জন বদমাশ তাড়া করতেছে রেপ করার জন্য। মেয়েটা দৌড়াতে দৌড়াতে জঙ্গলে এসে লুকিয়ে পড়ে, কিন্তু কোনো লাভ হয় না। অমানুষগুলো মেয়েটাকে ধরে মুখ চেপে শোষণ করে, আর তারপর কাজ শেষ হবার পর মেরে ফেলে। এদিকে এই পাগলি মেয়েটার দাদি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরে এসে দেখে তার নাতনি বাড়িতে নেই। দাদি তখন বাসন্তীকে চারিদিকে খোঁজাখুঁজি করে, কিন্তু সে খুঁজে পায় না। কিভাবে খুঁজে পাবে? বাসন্তীকে তো নরপিশাচরা মেরে ফেলেছে। যাই হোক, পরদিন সকাল হলে আমরা বৌরিকে দেখতে পাই।
যে তার বাড়ির উঠোন ঝাড়ু দিচ্ছিল। ভানুয়া তার নতুন বউকে কাজ করতে দেখে ঝাড়ু কেড়ে নেয় আর বলে, বেশ কিছুদিন তোমাকে কোনো কাজ করতে হবে না, হাতের মেহেদি নষ্ট হয়ে যাবে। যা দেখে আমরা বুঝতে পারি ভানুয়া তার বউকে কতটা ভালোবাসে। এরপর ভানুয়া যখন দেখে ঘরে পানি নেই, তখন সে মটকা নিয়ে পানি আনতে যেতে নিলে পাশের বাড়ির এক মহিলা এসে ভানুয়াকে থামিয়ে বৌরিকে সাথে নিয়ে আসে পানি আনতে। কূপের কাছে পানি নিতে আসলে সেখানে তখন পণ্ডিত আসে আর সে একজন মহিলাকে ডেকে বলে, আজ রাতে চলে আসিস শুদ্ধি করাতে। এই বলে সে মহিলাটির হাতে 50 টাকা ধরিয়ে দিয়ে বলে, 35 টাকা আগের আর আজকের জন্য 15, জলদি চলে আসিস, দেরি করিস না। মানে হলো বন্ধুরা, এই পণ্ডিত গ্রামের মহিলাদের ডেকে নিয়ে গিয়ে উলঙ্গ করে শুদ্ধি করে, যে জন্য সে মহিলাদের টাকাও দেয়, আবার বাকিতেও করে। এবার বুঝে নাও সে কোন শুদ্ধি করে। যাই হোক, অন্যদিকে নদীতে সেই পাগলি মেয়ে বাসন্তীর লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারে সেখানে পুলিশ আসে। পুলিশ ইন্সপেক্টর তখন সন্দেহভাজন একজনকে ধরে মারধর করে। এতে তখন সে জানতে পারে বাসন্তীকে চৌধুরী সে 2 ভাই শোষণ করে মেরে ফেলেছে। এদিকে চৌধুরীও তার ভাইদের কুকীর্তি জেনে ফেলে তাদেরকে পাপমুক্ত করার জন্য পণ্ডিতের কাছে নিয়ে আসে। পণ্ডিত তখন গঙ্গা জলের সাথে হালকা গোমূত্র মেশানো বিশেষ জল দিয়ে তাদের পাপ ধুয়ে ফেলতে থাকে। কিন্তু তখনই সেখানে সেই ইন্সপেক্টর চলে আসে আর সে বলে, পণ্ডিত তুই থাম, এদের পাপ এখন আমি ধুয়ে ফেলব। ইন্সপেক্টরের কথা শুনে এই 2 রেপিস্ট দেয় দৌড়, কিন্তু রক্ষা হয় না। পুলিশরা তাদের দুজনকে ধরে গরু পেটাতে থাকে। এমনকি চৌধুরী যখন ইন্সপেক্টরের সামনে বীরগিরি দেখাতে আসে, ইন্সপেক্টর তার গালে কষিয়ে এক থাপ্পড় মারে আর বলে, যদি এক বাপের পয়দা হয়ে থাকিস তবে তোর ভাইদের জামিন করিয়ে দেখা। তো এরপর সিন চলে আসে ইটের ভাটায়, যেখানে কাজ করতে ভানুয়া চলে আসে। ভানুয়াকে দেখে ম্যানেজার বলে, আজ তুই দেরি করে এসেছিস, তাই তোর দেরির জন্য 20 টাকা কাটা হবে। আর যদি পুরো টাকা নিতে চাস তাহলে তোকে বলতে হবে নতুন বইয়ের থেকে স্বাদ কেমন পেয়েছিস। জবাবে ভানুয়া বলে, 20 টাকা কেটে নে। এই বলে সে চলে আসে। অন্যদিকে ভানুয়ার কাকি এই গ্রামের ইতিহাস মহিলাদের বলতে থাকে। সে বলে, যখন বিয়ে করে আমি এই গ্রামে এসেছিলাম তখন গ্রামের কিছু মেয়ে স্বেচ্ছায় নিজেদের ইজ্জত বিক্রি করত, আর কিছু মেয়ে করত পেটের দায়ে বাধ্য হয়ে। কিন্তু এখনই পঞ্চায়েতের 5 বদমাস এটা নিয়ম করে নিয়েছে, গ্রামের কোনো মেয়ে তাদের হাত থেকে রেহাই পায় না, তোমরাও পাবে না। ওদিকে ভানুয়া দোকানে তেল কিনতে গেলে দোকানদার আজ ভানুয়ার সাথে খুব আলগা পীড়িত করতে থাকে। ভানুয়াকে সে বলে, তেল নিয়ে যাও, টাকা দেয়া লাগবে না, আর সারাদিন কষ্ট করে কাজ করার পরে তোমার দোকানে আসা লাগবে না, তোমার স্ত্রীকে আমার দোকানটা চিনিয়ে দিও, যখন যা লাগবে এসে নিয়ে যাবে। ভানুয়া দোকানদারের মতলব বুঝতে পারে আর তেলের টাকাটা ফেলে দিয়ে বাড়ি আসে। এদিকে বাড়ি আসার পর ভানুয়া লক্ষ্য করে ডাক্তার ভানুয়ার বাড়ির সামনে এসে উকি ঝুঁকি দিচ্ছে, যাতে করে সে বউরির মুখ দেখতে পারে। ভানুয়া তাই গ্রামের এসব খোখসদের কুনজর থেকে বউয়ের ইজ্জত বাঁচাতে বাড়ির চারিপাশে বেড়া নির্মাণ করে, যাতে করে সে তার বউকে হেফাজতে রাখতে পারে। অন্যদিকে ইন্সপেক্টরকে দেখা যায় সে চৌধুরীর ভাইদের উল্টো করে ঝুলিয়ে সেবা করছে। চৌধুরী তার ভাইদের ছাড়াতে তখন একজন উকিল নিয়ে আসে। উকিল এসে ইন্সপেক্টরকে ধমকিয়ে বলতে থাকে, তুমি আমার মক্কেলদের সাথে এমন আচরণ করতে পারো না, আমি খুব ভালো করে চিনি এদেরকে, এদের মতো ভালো ছেলেই হয় না। ইন্সপেক্টর উকিলকে তখন বলে, তুমি তাহলে চেনো ওদেরকে? উকিল বলে, হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করে চিনি এদেরকে। ইন্সপেক্টর বলে, চেনারই তো কথা, তোমার তো চেহারা তো মিল আছে ওদের সাথে। ইন্সপেক্টর তাই কনস্টেবলকে ডেকে বলে, ওদের দুজনকে ছেড়ে দাও, আর এই উকিলকে বাঁধো উল্টো করে। যা শুনে উকিল তখন দৌড়াতে দৌড়াতে বলে, কোর্টে আমি দেখে নেব তোমাকে। ইন্সপেক্টর তখন ডাক্তারের কাছে এসে বলে, কিরে সাফারি, তুইও কি চিনিস এই দুজনকে? সাফারি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, না না, আমি চিনি না এই দুজনকে। এই বলে সেও দৌড়ে পালিয়ে আসে। ওদিকে ভানুয়া আর বৌরির ঘরটা ছোট হলেও তাদের দুজনের মধ্যে ভালোবাসার যেন কোনো কমতি ছিল না। তারা দুজন দুজনকে প্রতিদিনই যেন আরো বেশি ভালোবাসতে থাকে, আর দুজন দুজনের কাজে খুব সহযোগিতা করে। এরপর সিন শিফট হলে দেখা যায় ভানুর বন্ধু বদুয়ার ছেলে আজ বেশ কয়েকদিন হলো খুব অসুস্থ। বদুয়ার স্ত্রী কাঁদতে কাঁদতে ভানুয়ার কাকির কাছে এসে বলে, ঘরে একটা পয়সাও নেই, ছেলেটা আজ কতদিন হলো অসুস্থ, ডাক্তারের কাছে যেতে পারছি না। কাকি তখন কিছু টাকা বের করে বদুয়ার স্ত্রীকে বলে ছেলেকে নিয়ে দ্রুত ডাক্তারের কাছে গিয়ে ওর চিকিৎসা করা। বদুয়ার স্ত্রী তখন ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে এলে ডাক্তার তাকে কিছু ওষুধ দিয়ে বলে, যদি এই ওষুধে কোনো কাজ না করে তাহলে আরো দামি ওষুধ দিতে হবে।
আসলেই ডাক্তারের কাজ হলো তার কাছে কোনো রোগী আসলে প্রথমে সে কিছু টাকা নিয়ে উল্টাপাল্টা ওষুধ দেয় যাতে রোগী অসুস্থই থাকে, আর তারপর সে রোগীকে দামি চিকিৎসা দিতে হবে বলে অনেক টাকা দাবি করে। আর রোগীর পরিবার সেই টাকা দিতে না পারলে সে চিকিৎসার বিনিময়ে রোগীর পরিবারের মহিলাদের ফাঁদে ফেলে রোগীর চিকিৎসা করে। অন্যদিকে চৌধুরী তার ভাইদের জামিন করাতে উকিলের কাছে আসলে উকিল বলে, ইন্সপেক্টর তোমার ভাইদের নামে মামলা অনেক শক্ত করে করেছে, তাই খুব সহজে এদের জামিন করানো সম্ভব নয়। তবে উপায় একটা আছে, জজকে টাকা দিয়ে কিনে ফেলতে হবে, তবে এজন্য 50,000 টাকা লাগবে। 50,000 টাকার কথা শুনে চৌধুরী খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে এত টাকা ছিল না। তখন পণ্ডিত একটা শয়তানি বুদ্ধি দেয়। সে বলে, ইট ভাটায় 300 শ্রমিক কাজ করে, তাদের সবার হাজিরা থেকে যদি রোজ 30 টাকা করে কাটা হয় তাহলেই তো টাকার ব্যবস্থা হয়ে যায়। শয়তানের বুদ্ধি শুনে বাকি শয়তানরাও তো ওয়াও হয়ে যায়। তো পরদিন সকালে দেখা যায় বদুয়া তার সন্তানকে কোলে নিয়ে মুখ ভার করে বসে রয়েছে। ওষুধে কাজ করছে না, তাই তাকে আরো দামি ওষুধ খাওয়াতে হবে। কিন্তু কিভাবে কি করবে সে? ঘরে যে কোনো টাকা নেই, আর তার উপর ইট ভাটায় সে 6 দিনের মজুরি পায়, সেটাও দিচ্ছে না। বাচ্চাকে রেখে সে কাজে যেতে চাচ্ছিল না, কিন্তু ভানু এসে তাকে জোর করেই কাজে নিয়ে যায়। ভাটায় আসলে ম্যানেজার তখন সবাইকে ডেকে বলে, আজ থেকে তাদের মজুরি থেকে টানা 1 মাস 30 টাকা করে কেটে নেওয়া হবে, কারণ চৌধুরীর ভাইয়েরা জেলে রয়েছে, তাদের ছাড়াতে এখন সবাইকে টাকা দিতে হবে। টাকা কেটে রাখা হবে শুনে সবাই প্রতিবাদ করলেও কোনো লাভ হয় না। ম্যানেজার সবাইকে বলে, যারা যারা এই নিয়ম মানতে পারবে না কাল থেকে তাদের কাজে আসার কোনো দরকার নাই। গ্রামের লোকেদের কর্মসংস্থানের আর কোনো উপায় না থাকায় সবাই তখন বাধ্য হয়ে এই সিদ্ধান্ত মেনে নেয়। কিন্তু ভানুয়া এটা মানতে চায় না, কারণ এর আগেও তার কাছ থেকে 20 টাকা কেটে নেওয়া হয়েছিল। ম্যানেজার তখন ভানুয়ার কাছে এসে বলে, তোর জন্য আলাদা নিয়ম, তুই কাজে তখনই আসবি যখন বৌরিকে তুই রাতে আমার বিছানায় পাঠাবি। এদিকে বৌরি আসে বদুয়ার অসুস্থ ছেলেকে দেখতে। সে এসে দেখে ছেলেটাকে স্যালাইন দেওয়া হচ্ছে, তার মানে ডাক্তারও এখানে আছে। বৌরি তখন চৌকি নড়া শব্দ শুনতে পেলে সে উকি দিয়ে দেখে ডাক্তার চিকিৎসার সব টাকা সুদ সমেত উসুল করে নিচ্ছে, যা দেখে বৌরির মন ভেঙে যায়, কারণ সে বদুয়ার স্ত্রী মালতীকে অনেক ভালো মনে করত। তাই সে ঘৃণায় দ্রুত বাড়ি ফিরে আসে, আর তখনই বদুয়াও তার বাড়িতে আসে এবং সেও চৌকি নড়ার শব্দ শুনতে পেয়ে সেটা দেখতে নিলে একজন মহিলা এসে তাকে বাধা দেয়। আসলেই গ্রামের নিয়ম হয়ে গিয়েছিল এসব কিছু। এখানকার মহিলারা অর্থের অভাবে পড়লেই চৌকি নড়ানোর মাধ্যমে সবকিছু সমাধান করত। যাই হোক, রাত হলে বৌরি ভানুয়াকে বলে, আজ মালতী দিদিও টাকার বিনিময়ে নিজের ইজ্জত বিলিয়ে দিয়েছে। ভানুয়া বলে সে নিজের সন্তানের প্রাণ বাঁচাতে এসব করেছে। মালতীর জায়গায় যে কোনো মা হলে সেও এমনটা করত। মজদুর আর মাজবুর দুজনকেই মাথা নিচু করে চলতে হয়। জবাবে বৌরি বলে, আমি কখনো এসব করব না, কারণ আমি মাজবুর মানে অসহায় নই। জবাবে ভানুয়া বলে, মজদুর তো, তাই তোকেও হয়তো করতে হবে। আমার মাও এমনটা করেছিল আমাকে জিন্দা রাখার জন্য, তোকেও হয়তো কখনো করতে হবে। ভানুয়ার কথা শুনে বৌরি বলে, এসব কি বলছেন আপনি? কেন আমাকে এসব করতে হবে? ভানুয়া তখন বলে, 7 দিনের কাজের মজুরি ওরা আটকে রেখেছে, তার উপর বলেছে যদি আমি তোকে ওদের সাথে শুতে না পাঠাই তাহলে কাজে যেতেও মানা করে দিয়েছে, তাই বাধ্য হয়ে এখন তোকেও এসব করতে হবে। বৌরি তখন কাঁদতে কাঁদতে বলে, বিয়ে আমি আপনাকে করেছি, ওদেরকে না। আপনি আমাকে যেখানে যেভাবে রাখবেন আমি থাকব, যদি কখনো খেতে দেন খাবো, নয়তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করব, তবু এসব করতে আমাকে বললেন না। বৌরির সতীত্ব দেখে ভানুয়াও ওদের কাছে মাথা নত না করার সিদ্ধান্ত নেয়। তবে সে পরদিন সকালে চলে আসে ভাটাতে তার বকেয়া 7 দিনের মজুরি নিতে। ভানুয়াকে একা আসতে দেখে ম্যানেজার তাকে বলে, রাতভর না ঘুমিয়ে অপেক্ষা করছি তোর বউয়ের জন্য, আর তুই এই অবেলা এসেছিস তাও আবার খালি হাতে। ভানুয়া জবাবে বলে, আমি কাজ করতে আসি নাই, আমি এসেছি আমার 7 দিনের মজুরি নিতে। মজুরির কথা শুনে চৌধুরী তাকে বলে, মজুরি যদি নিতে চাস তাহলে বৌরিকে আমার কুঠুরিতে আজ রাতে তোর পাঠাতে হবে। যা শুনে ভানুয়া তখন রেগে গিয়ে বলে, চৌধুরী সাহেব, বৌরি আমার বউ, সে কোনো পতিতা না যে তোমার কুঠুরিতে যাবে। আর যদি আমি সেই 7 দিনের মজুরি না নেই তাহলে এর বদলে তুমি কি তোমার বউকে আমার ঘরে শুতে পাঠাবে? যা শুনে চৌধুরী প্রচন্ড রেগে ওঠে, আর তার লোকজন ভানুয়াকে খুব মারপিট করে। এতে ভানুয়া মারাত্মকভাবে আহত হয়। রাতে ডাক্তার আসে ভানুয়ার চিকিৎসা করতে। তখনই হঠাৎ ভানুয়ার মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হলে ডাক্তার বলে, এটা জটিল কেস, চিকিৎসার আগে রক্ত পরীক্ষা করে দেখতে হবে। বৌরি জিজ্ঞেস করে কত টাকা লাগবে।
ডাক্তার জবাবে বলে 600 টাকা। তবে তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমার মধ্যে মানবতা আছে। আমি তো গতকালই মালতীর ছেলের চিকিৎসা করলাম, ওকে জিজ্ঞেস করে দেখো আমি কোনো টাকা নিয়েছি কিনা। বৌরি বুঝে যায় চিকিৎসার বিনিময়ে ডাক্তার মালতীর মতো তাকেও শোষণ করতে চায়। এজন্য বৌরি তখন ডাক্তারকে বলে, আপনি রক্ত নিয়ে যান পরীক্ষার জন্য, আমি টাকা দিয়ে রিপোর্ট নিয়ে আসব। পরদিন সকাল হলে বৌরি মন্দিরে চলে আসে ভানুয়ার সুস্থতার জন্য পুজো করতে। তখন সেই পণ্ডিত বৌরিকে বলে, তোর জন্যই ভানু আজ অসুস্থ, কারণ তুই তো অপয়া, তাই তোকে শুদ্ধি করাতে হবে। বৌরি পণ্ডিতের কথা শুনে বিশ্বাস করে ফেলে, কারণ এর আগেও তার 3 জন স্বামী মারা গেছে। তাই বৌরিও নিজেকে অপয়া বলে মনে করে। এজন্য সে নিজে শুদ্ধি করাতে চাইলে পণ্ডিত বলে, আজ গভীর রাতে এক কাপড়ে একা তুই চলে আসবি, আমি তোকে শুদ্ধি করে দিব। যা শুনে সে রাজি হয়ে যায় রাতে আসতে। এই কথা বৌরি ভানুয়াকে এসে বললে ভানুয়া তাকে বলে, আরে শুদ্ধি করার নামে ওই পণ্ডিত মহিলাদের ডেকে নিয়ে গিয়ে সর্বনাশ করে, তোকেও সে এই কারণেই ডেকেছে, খবরদার তুই এত রাত করে কোথাও যাবি না। তো পরদিন সকালে ডাক্তারের ফিসের টাকা জোগাড় করার জন্য বৌরি ঘরের ধান বিক্রি করতে দোকানদারের কাছে আসে। দোকানদার তাকে ঠকিয়ে 1500 টাকার ধান 660 টাকায় কিনে। আর সে বৌরিকে বলে, যখনই কোনো কিছুর দরকার হবে সোজা চলে আসবে এখানে, আর যা চাবে তাই পাবে। তো এদিকে আজ রাতেও পণ্ডিত মশাই মদ খেয়ে বৌরির জন্য অপেক্ষা করে, কিন্তু বৌরি আসে না। ম্যানেজার তখন দোকানদারকে দোষ দিয়ে বলে, ভানুয়াকে কাছ থেকে আমি এই জন্য বের করে দিয়েছি যাতে সে অভাবে পড়ে বৌরিকে আমাদের কাছে পাঠায়, কিন্তু তুই ওর থেকে ধান কিনে নিয়ে টাকা দিয়েছিস, এজন্যই তো সে আসে না। দোকানদার জবাবে বলে, আরে আসল দোষ তো ডাক্তারের, সে যদি ভুলভাল চিকিৎসা করে ভানুয়াকে মেরে ফেলতো তাহলে তো আমরা সবাই বৌরিকে একা পেয়ে ভোগ করতে পারতাম। তখনই ডাক্তার সেখানে চলে আসে আর বলে, আমার কাছে একটা উপায় আছে, তোমরা সবাই শুধু সকালে গ্রামে পঞ্চায়েত ডাকো, তারপর দেখো আমি আমার খেলা দেখাচ্ছি। তো পরদিন সকালে গ্রামে পঞ্চায়েত ডাকা হয়, আর সেখানে চৌধুরী বলে, পুরো গ্রামে মহামারী আসতে যাচ্ছে, যে রোগে গ্রামের সবাই মারা যাবে। ডাক্তারের পর একটা রিপোর্ট বের করে বলে, এই রিপোর্ট হচ্ছে ভানুয়ার, তার এইডস রোগ হয়েছে। গ্রামের লোকেরা বুঝতে পারে না যে এটা আবার কেমন রোগ। ডাক্তার তখন বলে, ভানুয়ার শরীর থেকে এই রোগ যদি ছড়িয়ে যায় তাহলে সবাই মারা যাবে। যা শুনে গ্রামের লোকেরা তখন ভয় পেয়ে সবাই ভানুয়ার থেকে দূরে সরে গিয়ে বসে। চৌধুরী তখন সবাইকে বলে, বেঁচে থাকতে হলে ভানুয়াকে এক্ষুনি এই গ্রাম থেকে বের করে দিতে হবে, নইলে পুরো গ্রাম শ্মশানে পরিণত হবে। যা শুনে গ্রামবাসী তখন ভানুয়াকে গ্রাম থেকে বের করে দেয়, আর ভানুয়া তখন গ্রামের বাহিরে একটা নদীর পাড়ে এসে থাকতে শুরু করে। ভানুয়া তার কাছে বৌরিকে আসতে দেয় না, যাতে তার কারণে বৌরি অসুস্থ হয়ে না পড়ে। ভানুয়া বৌরির বিছানা আলাদা করে ফেলে। ভানুয়ার এই রোগের জন্য তাকে কেউ কাজে নেয় না, তাই বাধ্য হয়ে বৌরি ইটভাটা এসে কাজ করতে শুরু করে। আর বৌরিকে কাজ করতে দেখে হায়নার দল সারাক্ষণই তার আশেপাশে ঘুরঘুর করে। অন্যদিকে এই গ্রামের উপর একটা ডকুমেন্টারি ফিল্ম বানাতে শহর থেকে একজন ফিল্ম মেকার আসে, যার নাম ছিল শেখর। সে থানা থেকে অনুমতি নিয়ে ফিল্ম বানানোর কাজে লেগে পড়ে। ভাটায় কাজ করা শ্রমিকদের জীবন কাহিনী সে তার ক্যামেরায় শুট করতে চাইলে ম্যানেজার তাকে বাধা দেয়। এজন্য সে ম্যানেজারকে তার ফিল্মের হিরো বানাবে বলে পটিয়ে অনুমতি নিয়ে নেয়। ভানুর কাকি শেখরকে ভানুর পুরাতন বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়, আর তাকে রান্না করে খাওয়াবার জন্য বৌরিকে রাজি করিয়ে নেয়, কারণ এর বিনিময়ে ভানুয়া টাকা পাবে। এতে করে বৌরিকে আর ইটের ভাটায় কাজের জন্য যেতে হবে না। তো এভাবে করে শেখর প্রতিদিন খাবার খাওয়ার জন্য ভানুয়ার বাড়িতে যাতায়াত করে। আর শেখরের মতো এমন হ্যান্ডসাম ছেলেকে দেখে বৌরি তার প্রতি দুর্বল হতে শুরু করে। তো এভাবেই একদিন রাতের খাবার খাওয়া শেষ হলে শেখর ভানুয়ার পুরাতন বাড়িতে ঘুমানোর জন্য যেতে নেয়, কিন্তু বাহিরে প্রচুর বৃষ্টি থাকায় ভানুয়া বৌরিকে বলে শেখরকে গ্রামের রাস্তা অবধি পৌঁছে দিতে। এরপর বৌরি শেখরকে এগিয়ে দিতে নিলে রাস্তায় শেখর পা পিছলে বৌরিকে নিয়ে পড়ে যায়, আর সেখানেই তারা দুজন ঘনিষ্ঠ হয়, কারণ বৌরিও শেখরকে পছন্দ করত। তবে এদের দুজনকে এভাবে ইন্টিমেট হতে ম্যানেজারের এক লোক দেখে নেয়, আর এই খবর ছড়িয়ে পড়লে পরদিন সকালে ম্যানেজারের সব লোকেরা মিলে শেখরকে পেটাতে পেটাতে আধমরা করে গ্রাম থেকে বের করে দেয়। আর বৌরির বিচার করার জন্য পঞ্চায়েত ডাকা হয়। গ্রামের সব লোকেরা তো তখন বৌরিকে মেরেই ফেলতে নেয়, কিন্তু কাকি এসে বৌরির সামনে দাঁড়ায়, আর সে বলে, তোমরা কেউই ধোয়া তুলসী পাতা নাও। চৌধুরীকে সে বলে, কয়দিন আগে তোমার 2 ভাইও তো পাগলি মেয়েটাকে রেপ করে মেরে ফেলেছে, তাদের জন্য কি বিচার করেছো তুমি? এসব কিছু বলে সে গ্রামের সবাইকে থামিয়ে দেয়। কিন্তু ভানুয়া বৌরির এমন কাজে খুব কষ্ট পায়, কারণ বৌরির প্রতি তার খুব বিশ্বাস ছিল যে বৌরি মরে যাবে, কিন্তু কখনো সে নিজের ইজ্জত নষ্ট করবে না। আজ তার সেই বিশ্বাসটা ভেঙে গেছে।
তাই সে বৌরিকে সেই গ্রামে রেখেই সে চলে আসে। আর সে বৌরিকে নিয়ে নতুন করে বাঁচার জন্য যে ছোট্ট একটা ঘর বানিয়েছিল, রাগে সে সেই ঘর পুড়িয়ে ফেলে। এদিকে বৌরি তো ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ শহরের বাবুর সাথে সহবাস করার সময় তার বিবেক কাজ করে নাই, আবেগ কাজ করেছে। তবে এবার সে সিদ্ধান্ত নেয়, ইজ্জত যেহেতু গেছেই, তাই সে তার ইজ্জত বেচেই এখন থেকে টাকা আয় করবে। আর সেই টাকা সে গ্রামের মহিলাদের দেবে, যাতে করে আর কোনো নারী টাকার অভাবে গ্রামের লম্পটদের কাছে নিজের ইজ্জত নষ্ট না করে। এভাবে কিছুদিন কেটে যায়। আর এক রাতে বৌরি পঞ্চায়েতে সেই 5 লম্পটকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে। তারপর সে নিজের বলি লাগায়, এই 5 জনের মধ্যে যে আজ তাকে সবচেয়ে বেশি টাকা দিতে পারবে, আজ রাত সে তার সাথেই কাটাবে। তো বলির কথা শুনে পণ্ডিত তখন বলে, আরে এসবের কি দরকার আছে, সবার আগে সহবাস করার অধিকার আমার আছে, কারণ আমি একজন ব্রাহ্মণ। কিন্তু দোকানদার ব্রাহ্মণের কথা মানতে চায় না, কারণ এই 5 জনের মধ্যে দোকানদারের বিগার ছিল সবচেয়ে বেশি। তাই সে তখন বৌরির সামনে 2100 টাকা ফেলে বলে, নাও লাগালাম বলি, যদি তোমাদের মধ্যে কেউ এর চেয়ে বেশি টাকা দিতে পারো তাহলে দাও, আর বৌরির সাথে রাত কাটাও। ডাক্তার তখন বলে, যদি ঝুটাই খেতে হয় তাহলে 4 দিন পরেই খাবো। এই বলে সে চলে যায়। এরপর ম্যানেজার বলে, আমি তো সেই ছোটবেলা থেকে বাসি মালি খেয়ে আসছি, তাই বাসি খেতে আমার কোনো সমস্যা নাই। এটা বলে সেও চলে যায়। এরপর আসে পণ্ডিতের পালা। বেচারা আজ অনেক শখ করে এসেছিল বৌরির শুদ্ধি করবে বলে, কিন্তু দোকানদারের জন্য সে আজ বৌরির শুদ্ধি করতে না পেরে রেগে গিয়ে দোকানদারকে সে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। তারপর আসে চাচা চৌধুরীর পালা। সে তো কিছু বলে না, শুধু রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাওয়ার সময় সে গেটে লাথি মেরে চলে যায়। তো এরপর দোকানদারের সাথে বৌরির রাতভর চলে লীলা খেলা। ভোর হতেই গ্রামে বৌরির লীলার খবর ছড়িয়ে যায়। কাকি দৌড়ে আসে বৌরির কাছে। সে কাঁদতে থাকে আর বলে, তোকে আমি এসব কাজ আর করতে দেব না। বৌরি তখন দোকানদারের থেকে নেওয়া টাকাটা কাকির হাতে দিয়ে বলে, কাকি এই নাও টাকা, এই টাকা তুমি গ্রামের ওইসব মহিলাদের দাও যারা টাকার অভাবে নিজেদের বিক্রি করে, আর তাদেরকে বলো আজ থেকে আর কখনো যেন তারা এই কাজ না করে। তো এভাবে করেই এরপর থেকে বৌরি প্রতি রাতে তার গতর বিক্রি করে অনেক টাকা আয় করে, আর সেই টাকা দিয়ে গ্রামের মহিলাদের আর্থিক চাহিদা সে পূরণ করে। আর এদিকে গ্রামের লোকেরাও যখন জানতে পারে বৌরি টাকার বিনিময়ে চরম সুখ বিক্রি করে, তখন গ্রামের সব লম্পট লোকেরা ঘরে তাদের বউ রেখে গোপনে টাকার বিনিময়ে এসে বৌরির সাথে করে। অন্যদিকে 50,000 টাকা দিয়েও চৌধুরীর ভাইদের জামিন করানো যাচ্ছে না, তাই চৌধুরী তখন বাধ্য হয়ে সেই পাগলি মেয়েটার দাদির কাছে আসে আপোষ করে মামলা তুলে নিতে। চৌধুরী মেয়েটির দাদিকে 5,000 টাকা দিয়ে বলে মামলা এখানেই দফারফা করে ফেলতে। দাদি টাকাটা হাতে নিয়ে বলে, 5,000 টাকা? একটা পাগলির ইজ্জত আর জীবনের দাম অনুযায়ী এই টাকা তো অনেক বেশি, কিন্তু একজন চৌধুরীর মেয়ের জন্য তো এই টাকা অনেক কম। চৌধুরী রেগে গিয়ে বলে, এসব কি আবল তাবল বলছিস বুড়ি? বুড়ি তখন বলে, আবল তাবল আমি বলছি না, বাসন্তীর মাকে বিয়ে করার 1 মাস পরে আমার ছেলে শহরে চলে যায়, সে আর ফিরে আসে না। আর তার 6 মাসের মাথায় বাসন্তী তার মায়ের গর্ভে আসে। আমার ছেলের অবর্তমানে বাসন্তীর মায়ের সাথে তুই পাপ কাজ করেছিলি। বাসন্তী আমার ছেলের না, তোরই মেয়ে, আর তোর মেয়েকে বলৎকার করে তোরই ভাইরা মেরে ফেলেছে, আর তুই এসেছিস সেই মামলা রফাদফা করতে। বুড়ির মুখে সত্য শুনতে পেয়ে চৌধুরী চুদির ভাই হয়ে যায়। এরপর থেকে সে আর কখনো আকাম করার জন্য ছুটে বেড়াতো না, সারাদিন চুপচাপ বাসাতেই বসে থাকতো। আর এই যন্ত্রণা সে সহ্য করতে না পেরে চৌধুরী একদিন হার্ট অ্যাটাক করে মারা যায়। কেউ বুঝতে পারে না যে চৌধুরী কেন মারা গেল। অন্যদিকে সবাই যার যা কিছু আছে তাই নিয়ে বৌরির বিছানায় যেতে লাইনে দাঁড়িয়ে পড়ে। বৌরির সাথে করেনি এমন আর একটি লোকও গ্রামে নেই। অপরদিকে ডাক্তারের মেয়ে অনেকদিন থেকে জ্বরে ভুগছে, দামি দামি ইঞ্জেকশন দিয়েও কোনো কাজ হচ্ছে না। ডাক্তার তার মেয়েকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। সে তাই তার মেয়ের ব্লাড স্যাম্পল নিয়ে শহরে টেস্টের জন্য পাঠায়। এদিকে হঠাৎই একসময় দেখা যায় গ্রামের মানুষরা রহস্যজনকভাবে মারা যাচ্ছে, আর সারি সারি চিতা জ্বলতেছে। এদিকে ডাক্তারের হাতে তার মেয়ের রিপোর্ট আসে। রিপোর্ট হাতে পেয়ে ডাক্তার তার মেয়েকে ধরে খুব পেটাতে থাকে, কারণ রিপোর্টে এসেছে তার মেয়ের এইডস হয়েছে। সে তার মেয়েকে মারধর করে জানতে চায় সে কার সাথে শুয়েছিল। মেয়ে তখন জানায় ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের সাথে সে মেলামেশা করেছিল। যা শুনে ডাক্তার তখন আরো বেশি ক্ষেপে যায়। সে তখন তার অ্যাসিস্ট্যান্টকে ধরে গরু চোরের মতো পেটাতে থাকে, আর জিজ্ঞেস করে, বল তুই এই রোগ কোথা থেকে এনেছিস, আর কোন কোন মহিলার সাথে তুই কুকাম করেছিস। অ্যাসিস্ট্যান্ট তখন জানায় সে শুধু তার মেয়ে আর বৌরির সাথে থেকেছিল, আর অন্য কারোর সাথে নয়। বৌরির কথা শুনে ডাক্তার পুরোপুরি নিস্তেজ হয়ে যায়, কারণ সে নিজেও তো নিয়মিত বৌরির সাথে মেলামেশা করত। আর ডাক্তার তো খুব ভালো করে জানতো এই রোগের কোনো চিকিৎসা নেই।
তাই কিছুদিন পরে সে নিজেও মারা যাবে। ভয়ে ডাক্তার কাঁপতে থাকে। কিছুদিনের মধ্যে গ্রামে মহামারী ছড়িয়ে পড়লে শহর থেকে একটা মেডিকেল টিম আসে সবার রক্ত পরীক্ষা করে দেখার জন্য। পরীক্ষার পর সেই মেডিকেল টিম জানতে পারে এই গ্রামের সকল পুরুষরা এইডসে আক্রান্ত, আর তাদের মধ্যে কিছু মহিলাও রয়েছে। তখন মেডিকেল টিমের ডাক্তার গ্রামবাসীদের জিজ্ঞেস করে এর আগে এই রোগ কারো হয়েছিল কিনা। গ্রামের লোকরা তখন এজন্য ভানুয়াকে দোষারোপ করে আর বলে প্রথমবার এই রোগ ভানুয়ারই হয়েছিল। তখন ডাক্তার জানতে চায় সে কি এখনো বেঁচে আছে। জবাবে গ্রামবাসী বলে হ্যাঁ, সে বেঁচে আছে, গ্রামের বাহিরে নদীর পাড়ে সে থাকে। তো এরপর গ্রামবাসী গিয়ে ভানুয়াকে ধরে পিটাতে পিটাতে নিয়ে আসে। আর এদিকে তখন নিউজে দেখানো হয় এই সেই ভানুয়া, তার এখন রক্ত পরীক্ষা করা হচ্ছে। আর গ্রামবাসীদের দাবি এখন যে চিতা জ্বলতেছে আর সামনে যে চিতা জ্বলবে তার জন্য ভানুয়াই দায়ী। গ্রামবাসীদের এই কথায় কতটা সত্যতা আছে তা ভানুয়ার রিপোর্ট আসলেই বোঝা যাবে। তো পুলিশের পর ভানুয়াকে নিয়ে গ্রামে ফিরে আসে আর মুভি এখন প্রেজেন্ট টাইমে ব্যাক করে। এই দৃশ্যটাই সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। এখানে আজ পুরো গ্রামবাসী উপস্থিত রয়েছে। ডক্টর ভানুয়ার রিপোর্ট নিয়ে এসেছে। সে তখন গ্রামবাসীদের বলে ভানুয়া শরীরে এইডস আছে বলে তোমরা সবাই ভানুয়াকে গ্রাম থেকে বের করে দিয়েছিলে, কিন্তু ভানুয়াই এই গ্রামের মধ্যে একমাত্র ব্যক্তি যার শরীরে এইডস নেই। তখন বৌদুয়া বলে তাহলে সে সময় ডাক্তার আমাদেরকে যে রিপোর্ট দেখাইছিল সেটা কি মিথ্যা ছিল? ডাক্তার তখন সবকিছু স্বীকার যায় আর সে বলে এই ষড়যন্ত্রে শুধু আমি একা না, পঞ্চায়েতের সবাই জড়িত ছিল। তখন গ্রামের সবাই উত্তেজিত হয়ে ডাক্তারদের মারতে চাইলে একজন পুলিশ তখন গ্রামবাসীদের থামাতে ফাঁকা গুলি করে। এই গুলির আওয়াজটাই মূলত বৌরি শুনেছিল আর সে ভেবেছিল ভানুয়াকেই হয়তো তারা মেরে ফেলেছে। যাই হোক, ইন্সপেক্টর তখন সেই পুলিশকে বলে এই 4 জনের জন্য পুরো গ্রাম আজ মরতে বসেছে, তাই জনতাকে আজ বাধা দিও না, ওদের বিচার ওদের কি করতে দাও। আর তারপর গ্রামবাসী তাদের এই 4 জনকে গণধোলাই দিয়ে মেরে ফেলে। এদিকে ভানুয়া সে তার বাড়ি ফিরে যাচ্ছিল। হঠাৎই তার বৌরির কথা মনে পড়ে। সে ভাবে বৌরির থেকেই তো এইডস রোগ পুরো গ্রামে ছড়িয়েছে, তার মানে বৌরিও তো অসুস্থ, তাই এই সময়ে তার পাশে থাকা উচিত। এই ভেবে ভানুয়া তার রাগ ভুলে বৌরির কাছে দৌড়ে ছুটে চলে আসে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ভানুয়া জোরে জোরে চিৎকার করে বৌরিকে দরজা খুলতে বলে। দরজা ভেঙে ভানুয়া ভেতরে আসলে সে দেখে বৌরি মারা গেছে, যা দেখে ভানুয়া প্রচন্ড কষ্টে খুব কান্না করে। আর তারপর গ্রামের সব মহিলারা মিলে বৌরিকে সম্মানের সাথে শেষ বিদায় জানায়, কারণ বৌরি এই গ্রামের মহিলাদের ইজ্জত বাঁচানোর জন্য সে তার নিজের ইজ্জত বিলিয়ে দিয়েছিল। তো এরপর সিনেমার একদম শেষ দৃশ্যে সেই শহরের বাবুকে দেখানো হয়, যে নিউজ পেপার পড়ে জানতে পারে বৌরি নামে একজন মহিলার কারণে উত্তরপ্রদেশের একটা গ্রামের 500 লোক এইডসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তবে বন্ধুরা, আমার মতে এই ঘটনা সবচেয়ে বড় কালপ্রিট হলো এই শহরের বাবু, কারণ HIV/AIDS তার শরীর থেকে বৌরির শরীরে এসেছিল, যে জন্য এতগুলো মানুষ মারা গেল।